হ্যালো আমার নবম শ্রেণীর ভাই বোনেরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব নিরক্ষরেখায় কেন পৃথিবীর আবর্তন বেগ সর্বাধিক হয় এবং মেরু অঞ্চলে কেন সর্বনিম্ন হয়। দেখো, আমরা কি জানি, প্রত্যেকটি অক্ষরেখাই হলো এক একটি পূর্ণবৃত্ত, তাই তো? এবং আমাদের পৃথিবীর আকৃতি অভিগত গোলকাকৃতি, যার নিরক্ষীয় অঞ্চলটি সব থেকে স্ফীত এবং মেরু অঞ্চলটির সব থেকে চাপা, এবং প্রত্যেকটি অক্ষরেখায় এক একটি পূর্ণবৃত্ত। যত অক্ষরেখাগুলি মেরুর দিকে যায়, অক্ষরেখার পরিধি তত কমতে থাকে। তাহলে এই যে দেখো, এটা তোমরা 0 ডিগ্রি, তাহলে এই 0 ডিগ্রিতে আমাদের পরিধি হয় সর্বাধিক। অক্ষরেখা, নিরক্ষরেখাও একটি অক্ষরেখা, তাই নিরক্ষরেখার অপর নাম কি? মহাবৃত্ত, যেটি পৃথিবীর মাঝ বরাবর গেছে। তোমরা সপ্তম শ্রেণীতে পড়েছিলে, মনে করে দেখো। এবং প্রত্যেকটি অক্ষরেখায় এক একটি পূর্ণবৃত্ত, যেখানে নিরক্ষরেখার পরিধি সর্বাধিক এবং নিরক্ষরেখা থেকে যতই উত্তরে বা দক্ষিণে যাওয়া যায়, অক্ষরেখাগুলির মান বাড়তে থাকে, অর্থাৎ 1 ডিগ্রি 2 ডিগ্রি করে 90 ডিগ্রি পর্যন্ত, কিন্তু পরিধি কমতে থাকে। এইভাবে কমতে কমতে মেরুতে পরিধি একদম কমে যায়। তাই আমরা উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, যেগুলো 90 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ, তাই 90 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশকে আমরা রেখা বলি না, আমরা কি বলি? ওগুলো বিন্দু। নর্থ পয়েন্ট, সাউথ পয়েন্ট, উত্তর বিন্দু দক্ষিণ বিন্দু, এরকম বলি। তাহলে এই কনসেপ্টটা একটু মনে রাখো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং দেখো, আমাদের পৃথিবী যেহেতু অভিগত গোলকাকৃতি, এর নিরক্ষীয় পরিধি, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় পরিধি 40,093 কিলোমিটার এবং মেরু পরিধি 39,958 কিলোমিটার। তাহলে ভালো করে দেখো, পরিধি দুটোর দুই রকম, কিন্তু পৃথিবীর আবর্তন বেগ কিন্তু কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটা আমরা দেখব। পৃথিবীর আবর্তন গতি আমরা কত জানি? আমাদের 24 ঘন্টা হচ্ছে পৃথিবীর একবার নিজ অক্ষের চারিদিকে আবর্তন করতে সময় লাগে। এই টোটাল টাইমটা 24 ঘন্টা, এটা কিন্তু সর্বত্র আমরা 24 ঘন্টাই ধরি। সেটা নিরক্ষীয় অঞ্চলেও আমরা 24 ঘন্টা ধরব এবং মেরু অঞ্চলেও 24 ঘন্টাই ধরব। তোমরা দেখো, এই ছবিটা দেখলেই বুঝতে পারবে। এই যে বিষুব রেখা বা নিরক্ষরেখা, দেখো আস্তে আস্তে যত এখান থেকে, এটা উত্তর দিকটা মেনলি দেখিয়েছে এখানে, এই ছবিটায় উত্তর গোলার্ধটা উত্তর দিকে গেছে, দেখো আস্তে আস্তে কমতে শুরু করেছে। তো দেখো, তাহলে আমরা কি দেখলাম? যে নিরক্ষীয়, তার মানে কি? নিরক্ষীয় পরিধি যেটা বেশি, তাকেও 24 ঘন্টায় এক পাক ঘুরছে, এবং মেরু পরিধি যেটা কম, তাকেও 24 ঘন্টায় এক পাক ঘুরতে হচ্ছে। তাহলে দুজনের দূরত্ব কম বেশি, কিন্তু 24 ঘন্টাটা দুইজনের ক্ষেত্রেই প্রযোজ্য, দুইটি ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে স্বাভাবিকভাবেই কি হবে? নিরক্ষীয় অঞ্চলে আবর্তন বেগ বেশি হবে, তবেই সে বেশি দূরত্ব অতিক্রম করছে, তার মানে তার বেগ বেশি নিশ্চয়ই। সেই জন্যই সে একই সময়ে ওই দূরত্বটা অতিক্রম করতে পারছে। কি বুঝতে পারলে? বুঝতে যদি না পারো, দেখো আমি আরো সহজ করে বলছি। ধরো রাম এবং শ্যাম দুজন ব্যক্তি, তারা, রাম 5 কিলোমিটার একটা রাস্তা সে গেছে 24 ঘন্টায়, আর শ্যাম ওই 24 ঘন্টাতেই সে 3 কিলোমিটার রাস্তা গেছে। তাহলে রাম কেন 24 ঘন্টায় 5 কিলোমিটার যেতে পারলো? নিশ্চয়ই রামের গতিবেগ বেশি ছিল শ্যামের থেকে, তাই রাম 24 ঘন্টায় 5 কিলোমিটার গেছে। ঠিক এই রাম আর শ্যামের সঙ্গে তুলনা করো নিরক্ষীয় অঞ্চলের পরিধি, মেরু পরিধি, তাহলেই বুঝতে পারবে। দেখো, তাহলে মেরু পরিধির দূরত্ব কম, কিন্তু সেখানেও 24 ঘন্টা আবর্তন করতে সময় লাগছে,
কিন্তু নিরক্ষীয় পরিধির দূরত্ব বেশি হওয়া সত্ত্বেও সেখানে 24 ঘন্টায় আবর্তন করছে। সুতরাং এর থেকেই বলতে পারি আমরা পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে আবর্তন বেগ সর্বাধিক এবং নিরক্ষীয় অঞ্চল থেকে যত উত্তর দিক বা দক্ষিণ দিকে যাওয়া যায় অর্থাৎ মেরুবিন্দুর দিকে ততই আবর্তন বেগ কমতে কমতে 90 ডিগ্রি উত্তর বা দক্ষিণে আবর্তন বেগ একদম শূন্য হয়ে যায়। তোমাদের এই প্রশ্নটা বড় প্রশ্ন হিসাবেও আসতে পারে 3 মার্কসের, যে নিরক্ষরেখায় আবর্তন বেগ সর্বাধিক কেন, আর এই দুটো শর্ট প্রশ্ন হিসাবে। দেখো আমি এখানে লিখেছি 0 ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখায় আবর্তন বেগ 1674 কিলোমিটার পার আওয়ার, আর 2 মেরু প্রদেশে আবর্তন বেগ 0। আর একটা জিনিস এর সাথে মনে রাখবে তোমরা, সেটি হলো কোরিওলিস বল। কোরিওলিস বল কিন্তু এর বিপরীত হবে। কোরিওলিস বল আবার মেরু অঞ্চলে সর্বাধিক হয় এবং নিরক্ষীয় অঞ্চলে সর্বনিম্ন হয়, ঠিক আবর্তন বেগের বিপরীত। তো সেটি কেন হয় সেটিও আমি তোমাদের পরবর্তী কোনো একটা ভিডিওতে বুঝিয়ে দেব। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।